মনে করা হচ্ছে যে প্রতিষ্ঠান একটা মেডিকেল কলেজ খুললে আমার চিকিৎসা সেবার একদম স্বর্ণযুগ চলে আসবে। এটা কিন্তু মেডিকেল কলেজ খোলার একটা সাইকোলজিক্যাল আসপেক্ট। একই কনসেপ্ট নিয়ে ম্যাথস করা হয়েছে, সরকারি ম্যাথসের পাশাপাশি আবার বেসরকারি ম্যাথস খুলে দেওয়া হয়েছে। ওই যে সমন্বয়হীনতা, যেখানে হেলথ সিস্টেমটা চালাচ্ছিল সেখানে কারিগরি থেকে আবার ম্যাথস খোলা হয়েছে। এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা যারা যারা কাজ করি আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ডিফাইন্ড। কেউ কারো চেয়ে বড় নয়, কেউ কারো চেয়ে ছোট নয়। যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তার যে কাজ, তার ওখানে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আদালতের মাধ্যমে বা যে কোনো একটা মোডে তাকে আমি চিকিৎসকের বিকল্প হিসাবে নিয়ে আসলাম, কিন্তু তার যে কাজটা আছে সেটা করবে কে? তাহলে সে আত্মপরিচয় সংকটে ভুগছে কেন? তার জব দরকার, তার সংসার চালানো দরকার, তার প্রমোশন দরকার, তার সামাজিক স্বীকৃতি দরকার। প্রিয় দর্শক, মিডিভার্স নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈব মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের নিউজ রুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তরুণ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার মুহিবুর রহমান রাফি। রাফা ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকেও এখানে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে ধন্যবাদ, মিডিভার্সকে ধন্যবাদ। আমরা সাধারণত স্বাস্থ্য খাতের যে প্রাসঙ্গিক সাম্প্রতিক যে ঘটনাগুলি থাকে সেই বিষয়গুলো নিয়ে নিউজ রুমে আলোচনার জন্য একজন অতিথিকে ডাকি এবং বিষয়গুলো নির্ধারণ করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরুতেই করতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য ক্যাডার বাতিলের জন্য স্বাস্থ্য সংস্কার যে কমিশন, সেই কমিশন ইতিমধ্যে একটি সুপারিশ করেছে। একজন স্বাস্থ্য ক্যাডার হিসেবে আপনি বিষয়টি কিভাবে দেখেন? আসলে এই বিষয়টি যদি হতে যায় বা আলোর মুখ দেখে, তাহলে চিকিৎসকদের জন্য কি সুবিধা অসুবিধার বিষয় থাকতে পারে বলে আপনি মনে করেন? এখানে অনেকগুলা পর্যায় আছে। প্রথমত মিডিয়া আসলে কথা বলাটা সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। এটা একান্তই ব্যক্তিগত এবং এটি আসলে সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। তো আমি যেটা ভাবি একজন সচেতন নাগরিক হিসেবে আমার যে কথাগুলো সেগুলো হয়তোবা আমি ওই জায়গা থেকে বলবো। প্রথম কথা হচ্ছে যে কমিশন সুপারিশ করেছে, এটি কিন্তু এখনো এক্সিকিউশনে যায়নি। তো সুপারিশের সবকিছু আবার উপদেষ্টা পরিষদে যাবে, সেখান থেকে কিছু গ্রহণ হবে, এমন হতে পারে যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা হবে। তো আমার কাছে মনে হয় যে পরের স্টেপটা কমিশন যে সুপারিশগুলো করেছে এটা নিঃসন্দেহে পরবর্তী ধাপ হওয়া উচিত। যারা এটার মূল স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলা উচিত, তাদের ভাবনা এবং এটা শেয়ার করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যখন কোনো কিছু আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা হয়, ওটার ব্যাকগ্রাউন্ডে কিছু বিষয় থাকে যেটা তাদের সাথে আসলে শেয়ার করা উচিত। তাদের কোনো কনফিউশন থাকলে সেটা রিমুভ করা উচিত। এখন বিষয়টা হচ্ছে ক্যাডার বাতিলের সুপারিশ করেছে, এটা স্বাস্থ্যের সাথে শিক্ষাও আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা যে কমিশনের ইস্যুটা আসছে, একটা সাধারণ কমিশন যেটা করেছে, স্বাস্থ্য কমিশন এবং শিক্ষা কমিশনের। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সার্ভিসটাকে রেখে 80 সালের আদলে ওভাবেই জিনিসটাকে কন্টিনিউ করে যাওয়া হবে। আর দ্বিতীয় যেটা ধরে নিচ্ছি যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু আমাদের দেশে আসলে নতুন কোনো কনসেপ্ট যখন আনা হয় সেটার ধারাক্রমে যে জটিলতা এবং ইস্যুগুলো তৈরি হয় সেগুলো আবার সমাধান করতে করতে একটা লম্বা প্রসিডিউর চলে, দেখা যায় 10 বছর, 20 বছর, 30 বছর। হ্যাঁ, তো নতুনত্ব আনার আগে এই জিনিসগুলো নিয়ে যেই বিবেচনা, বিচার্য বিষয় এবং আরো ডিসকাশন, প্ল্যানিং হওয়া দরকার। যেমন এখন আগে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল একক, পরে যখন এটা স্বাস্থ্য সেবা এবং শিক্ষা আলাদা করা হলো তখন কিন্তু এদের ভেতরে আবার একটা সমন্বয়ের জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন আসলো। হ্যাঁ, এমনও হয়েছে যে স্বাস্থ্য সেবা পদায়ন করেছে, শিক্ষা ওই জায়গাটার সাথে দ্বিমত পোষণ করেছে। দিন শেষে কিন্তু আমরা চিকিৎসকরাই এটার ভুক্তভোগী। তাহলে কোনো জিনিস ইমপ্লিমেন্টেশনের আগে অবশ্যই এটার প্রস অ্যান্ড কনস গুলো দেখে নেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে যে আলাদা যদি ক্যাডার বাতিল করে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তো এখানে সিভিল সার্ভিস এর সাথে আসলে স্বাস্থ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট সার্ভিস প্রোভাইডিং এরিয়া, তার সাথে সমন্বয়টা হবে কিভাবে? এখানে অর্থ বিভাগের সাথে সমন্বয়ের ব্যাপার আছে,
এখানে রাষ্ট্রীয় পদ সৃজনের ব্যাপারে অনেকগুলো বিষয় আছে। তো যখনই আমরা সমন্বয় করতে যাব সিভিল সার্ভিসের সাথে টোটালি ক্যাডার সার্ভিস বাতিল করে, তারা আসলে সমন্বয়টা করবে কিভাবে? তাহলে এখানে কিন্তু আপনার সমন্বয়হীনতা যখন হবে, আমাদের দেশের অনেকগুলো বিদ্যমান সমস্যার ভেতরে একটা বড় সমস্যা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল সমন্বয়হীনতা। হ্যাঁ, আর্কিটেক্ট তার মতো বিল্ডিং এর প্ল্যান করে যাচ্ছেন, যিনি পদ সৃজন করছেন তিনি তার মতো পদ সৃজন করছেন। এখন যখন ওই পদে পদায়ন হচ্ছে তখন এসে দেখা যায় যে আর্কিটেকচারাল প্ল্যানটা তার সাথে যাচ্ছে না। আবার স্বাস্থ্য থেকে যখন যন্ত্রপাতি কেনা হচ্ছে, চাহিদাটা ওখান থেকে একই সাথে ইন্টিগ্রেশন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই যন্ত্রটার জন্য যে আদার্স বিষয়গুলো ছিল সেগুলো এসে এই মানুষগুলো যারা পদে বসে আছে তারা এটাকে ফাংশনাল করতে পারছে না। তো আলটিমেটলি দেশের রিসোর্স মানে নষ্ট হচ্ছে। তো আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত যে চলমান সার্ভিস আছে এটাকেই সংস্কার করে কিভাবে পরস্পর মধ্যে সমন্বয় করা যায়। আর একজন স্বাস্থ্য ক্যাডার হিসাবে আমি মনে করি যে আমি দুইটা জায়গায় সার্ভ করছি। একটা হচ্ছে আমি আমার পেশাগত জায়গায় সার্ভ করছি, আর একটা হচ্ছে আমি রাষ্ট্রীয় জায়গায় যে সিভিল সার্ভিস হিসাবে আমি সার্ভ করার সুযোগ পাচ্ছি। যদি বলেন যে ব্যক্তিগতভাবে আপনার অভিমত কি, আমি বলবো যে আমি সিভিল সার্ভিসেই কাজ করতে চাই, এটা হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ। এই যে সংস্কারের গল্পগুলো চলছে, আলাপ আলোচনা চলছে, আমরা একটা মনে করি যে একটা সমাধানের দিকে নিশ্চয় যাবে এবং বেটার কিছু বেরিয়ে আসবে। আপনাদের কথাগুলো শোনা হচ্ছে এবং যারা প্রস্তাবনা দিয়েছে তারাও নিজেদের থিঙ্কিং করছে। তো এই সময়টার মধ্যে দাঁড়িয়ে আমরা একটি বিষয় নিয়ে, মানে হাসপাতালে ইউএইচএফপিও যে আমরা বিষয়টা খেয়াল করি, ওখানে ফ্যামিলি প্ল্যানিং যিনি দেখছেন উনি কিন্তু আসলে নন টেকনিক্যাল পারসন, চিকিৎসক নন। তো এই যে বিষয়টা, এটা মার্জ করার সুযোগ আছে কিনা? মানে আমরা হাসপাতালে যাওয়ার পর, আমি যখন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা ডকুমেন্টারি করতে গেলাম তখন যা দেখলাম যে উনি বিভিন্ন বিষয়ের আমাকে ধারণা দিচ্ছিলেন। তখন বলা হলো যে ওই জায়গাটা আমাদের কাজ করে যে মানে এফপিও যিনি ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা, তো ওনার ব্যাপারটা আমরা যে ধারণা করতে পারলাম যে এখানে আসলে কাজ করা না করার ব্যাপারগুলো যথেষ্ট সমন্বয়হীনতা অথবা কিছুটা অবহেলা, অনাদর, অথবা আমি যদি অন্যভাবে বলি তাহলে হচ্ছে এই বিষয়টার কিছুটা সমন্বয়হীনতা একটা ব্যাপার এখানে থাকে। এই স্বাস্থ্য খাতে যেহেতু সংস্কারের প্রশ্নই আসছে, এই বিষয়গুলো আসলে সংস্কারের দাবি রাখে কিনা, আপনি কি মনে করছেন? এই প্রশ্নগুলা তো হচ্ছে ধরেন ওই একই পাবেন দুইটা জায়গায়। আমাদের হচ্ছে প্ল্যানিং ডেভেলপমেন্টের ইস্যুতে গ্যাপটা, যখন একটা ট্রি তৈরি করা হবে তখন আসলে এই জিনিসটা রুট লেভেল পর্যন্ত কিভাবে যাবে সেই বিষয়টা চিন্তা না করে আমরা আসলে এক এক সময় এক একটা জিনিসকে এক একভাবে ডেভেলপ করছি। তো ওই শিশুটা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে তখন আমরা চিন্তা করছি ওকে আমি কিভাবে সোসাইটির সাথে ইন্টিগ্রেশন করব। তাহলে ফ্যামিলি প্ল্যানিং যদি ধরেন ক্যাডার হচ্ছে তো অনেক পরে, তাহলে ওটা যদি ক্যাডার সার্ভিসই হয় তাহলে প্রথম থেকে উচিত ছিল যে এটা ক্যাডার এনক্যাডারমেন্ট বা আরও যে ক্যাডারগুলো হবে এই জিনিসটা কিভাবে অ্যাকোমোডেট করা হবে। তাহলে ওখানে যাওয়ার পরে আরও কিছু ইস্যুস তৈরি হয়েছে। আবার যদি আমি বলি যে একদম সেন্ট্রালি হেলথের যে ট্রি, হ্যাঁ, সেখানে পরিবার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, তো সেইটার যে অর্গানোগ্রামটা সেন্ট্রাল টু পেরিফেরাল যদি প্রথম থেকে নিয়ে আসতাম, মানে আমাদের দেশে হয় কি আমরা প্রচুর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাই। হয়তো কেউ খুব ভালো একটা আইডিয়া দিয়েছে, এটা ব্যক্তি পর্যায়ের আইডিয়া। আপনার যে 7 কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির যে একটা ইস্যু আছে, এটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসলো, পরবর্তীতে পত্রিকায় আসলো যে এটা আমি সত্য মিথ্যা জানছি না, যে একাধিক ভিসি সাবেক তাদের পারস্পরিক দ্বন্দ্বের জায়গা কাউকে এটা করতে গিয়ে হয়তো বা সিনিয়র অথরিটিকে করে 7 কলেজকে ঢাকা ইউনিভার্সিটি আসলো, সেই কিন্তু জটিলতা তৈরি হলো। তাহলে আগেরটাই তো ভালো ছিল। আমাদের হেলথে যে কমিউনিটি ক্লিনিকগুলো, এখানে যে আবার নিয়োগ হলো যে অল্প স্বল্প সময়ের ট্রেনিংয়ে যখন যারা আসলেন, হ্যাঁ, তা ওটা নিয়ে আবার কিভাবে ইন্টিগ্রেশন করা হবে এটা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হলো। তা এই ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা আমার কথা ছিল যে এটা শুরু থেকেই স্বাস্থ্য ব্যবস্থার আন্ডারে থাকলেই জিনিসটা সুন্দর হতো এবং এটাই করণীয় ছিল। এখন যেহেতু সংস্কারের একটা ব্যাপার আসছে, তাহলে বাকি যারা আছে এই বিদ্যমান ব্যবস্থাপনায় কাজ করছেন তাকে আপনি হেলথের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন? তাহলে আমরা মনে করছি কি চিকিৎসকরা আমরা অনেক কিছু ভাবছি,
কিন্তু আমাদের পলিসি লেভেলের জায়গা থেকে চিকিৎসকদের সেন্ট্রালি যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, পাবলিক হেলথ নিয়ে কাজ করেন, হ্যাঁ, তো তাদের আসলে মানে নিজস্ব সেট আপ, নিজস্ব বডি, নিজস্ব গবেষণা, এই জায়গাগুলো থাকা দরকার। হ্যাঁ, আমাদের দেশের আরবান প্ল্যানিং বা যে ইয়েগুলো, যেমন সাবজেক্ট আছে না বইটা, মানে আরবান প্ল্যানিং, তা আরবান প্ল্যানিং তো যারা প্ল্যানার তারা করছেন না, করছেন পলিটিশিয়ান। তো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা সায়েন্স, এটা নতুনভাবে মানে পরীক্ষা নিরীক্ষা এত কিছু, তা আমি বাইরের দেশের যারা অসাধারণভাবে পরিচালনা করছে তাদের মডেলগুলো এখানে নিয়ে এসে হ্যাঁ এক্সিকিউট কোন কোন জায়গায় করা যায় সেটা না করে আমরা নিজেরা কিছু একটা মনে করছি ইনোভেশন করলাম, পরীক্ষা চালাচ্ছি, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আলটিমেটলি সাফার হচ্ছে মানুষ, হ্যাঁ, প্রতিটা পরিবার, ওই মানুষগুলার পরিবার, হ্যাঁ, প্রত্যেকটা মন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ডিমোরালাইজড হচ্ছে, সে সোসাইটির কাজে তার নিজের যে পারফরমেন্সটা সেটা সে অ্যাপ্লাই করতে পারছে না, আমি ইনহিবিটেড হচ্ছি। সুতরাং আমার কাছে মনে হয় যে যেহেতু এখন সংস্কারের একটা সময় আসছে এবং যারা এটা নিয়ে চিন্তা করছেন যে এটার হেলথের হবে, তাদের অন্যদের নিয়েও ভাবতে হবে যে তাদেরকেও আপনারা কিভাবে ইন্টিগ্রেটেড করবেন, কারণ আমি শুধু আমারটা নিয়ে ভাবলে হবে না, সবাইকে নিয়ে আমাকে ভাবতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বলেছেন। আসলে আমরা মনে করি যে যদি এখানে বিচ্ছিন্নতা থাকে, সমন্বয়হীনতা থাকে, বা আমি যদি একটা কাজকে ওন করতে না পারি, করে যদি ভালোবাসা আমার স্থাপিত না হয়, আমার যদি মনের টানটা না থাকে, তাহলে হচ্ছে এখান থেকে ভালো ফলটা আসাটা খুব দূর। প্রচুর কাজ করবেন কিন্তু ফলাফলটা পুরোপুরি পাবেন না, আসবে না, কাজ হবে। আমরা মনে করি যেখানে সংস্কার যারা করছেন বা যারা ভাবছেন, সুপারিশ করছেন, বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন, তাদের এই ভাবনার মধ্যে এই ভাবনাগুলো সংযুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বিদ্যমান একটি আন্দোলন চলছে শাহবাগ কেন্দ্রিক। ম্যাথস শিক্ষার্থী যারা আছেন তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে তারা একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে তাদেরকে 10ম গ্রেডটা মর্যাদা তাদেরকে অভিহিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়গুলো বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে ডেকে নিয়েছে এবং তারা এখানে প্রাথমিকভাবে হ্যাঁ বলেছে। আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? ম্যাথসের যে আন্দোলন, এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম হচ্ছে কিছু তাদের যৌক্তিক আন্দোলন আছে, একটা হচ্ছে তাদের নিয়োগ, দ্বিতীয়টা হচ্ছে তাদের উচ্চশিক্ষার বিষয়গুলো আছে। আমি মনে করি যে ব্লক পোস্টিং জিনিসটা না থেকে প্রত্যেকটা পদেরই প্রমোশনাল সিস্টেমগুলো রাখা উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই আসলে, তবে কিছু জায়গায় থাকবে মানে তার পদ চেঞ্জ হবে। এখন ধরেন একটা জায়গায়, কিছু জায়গায় আবার ব্লক পোস্টিং কেন রাখা হয়, এখন পাইলট যিনি আছেন, পাইলটকে আপনি তার সারা জীবনের কাজ হচ্ছে সে ওই প্লেনের ককপিটে বসে তাকে প্লেনটা চালাতে হবে। গুড, তাহলে উনি হতে পারেন জুনিয়র পাইলট, সিনিয়র পাইলট, চিফ পাইলট, এটা হতে, কিন্তু উনি পাইলট। তো ব্লক পোস্টিং এর জায়গায় প্রমোশনের ইস্যুটা থাকতে পারে, কারণ এটা একটা সামাজিক সম্মানের ব্যাপার, অধিকারের বিষয়গুলো থাকতে পারে। হ্যাঁ, তা আমাদের যেসব জায়গাতে আছেন, ধরেন একজন MLSS অথবা সিনিয়র স্টাফ নার্স, তারপরে গ্র্যাজুয়ালি কিন্তু তাদের যখন উনি জয়েন করেন, তারপরে কিন্তু ডাক্তারদের ভেতরে যে জায়গাগুলো আছে, সো এটাও একটা ইস্যু, এটা 3 নম্বর ইস্যু। উচ্চশিক্ষার কথাটা বললাম। আর গ্রেডের বিষয়টা আমি বলি, এখন ডিফারেন্ট প্রফেশনে গ্রেড কথাটা বারবার কেন আসতেছে? আপনি জানবেন যে আসলে দীর্ঘদিন ধরে আমাদের যে পে স্কেল, এটা আসলে বাস্তবায়ন করা হচ্ছে না, পরবর্তী যে পে স্কেলটা দেওয়া দরকার। এবং এটার কারণে এর মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমাদের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এগুলোকে তাদের মতো অ্যাকোমোডেট করেছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় তো সেটা করা হয়নি। তাহলে গ্রেড দিলে আমার কাছে মনে হয় যদি আমাদের ওই সময় পে স্কেলটা বাস্তবায়ন হতো, তাহলে অনেক এই দাবি দেওয়ার ইস্যুটা কিন্তু সলভ হয়ে যেত। দ্বিতীয় কথা হচ্ছে 10ম গ্রেডে, মানে এটা তো আসলে জনপ্রশাসনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কারণ হচ্ছে ওই 10ম গ্রেডে আরো যারা আছে, যেমন প্রধান শিক্ষক, উনি তো 10ম গ্রেডে, প্রাইমারি স্কুলের যিনি প্রধান শিক্ষক। এখন সরকার যখন সিদ্ধান্ত নিবে, তাকে কিন্তু আবার সব কিছু ভাবতে হবে, মানে সে কাকে গ্রেড দিবে বা গ্রেডিং করবে। তো ওই গ্রেড ব্যবস্থাপনাটাকে আমার মনে হয় যে আরো আধুনিকায়ন করা যায় কিনা, এটা একটা ব্যাপার আছে। আসলে এই যে গ্রেডিং, হ্যাঁ, এটা তো আসলে বেতনের ধারাক্রম, বেশি বিষয়টা আসলে বেতনের ধারাক্রম। 10ম গ্রেডে গেলেই মানে সে তার সামাজিক পরিচয়টা একদম অনেক দেশে চলে গেল। আমি তো কোথাও 10ম গ্রেডের বা 9ম গ্রেডের এই জিনিসটাই করা যায় না। এখন
সে গ্রেডে আসুক, সে তার জায়গা থেকে চাচ্ছে। কিন্তু আমি এটা চিকিৎসকদের অনেকে আবার এটা করেন, চিকিৎসকদের যে না হলে নবম গ্রেড, নার্সরা দশম গ্রেড, কিছুদিন পরে আবার যখন দশম গ্রেড হবে নার্সরা আবার দাবি করবে আমাকে নবম গ্রেড দাও। হ্যাঁ, এটা নবম গ্রেড যখন দিবেন, এখন নবম গ্রেড যখন আসবেন তখন এই টিমের টিম লিডার হচ্ছেন চিকিৎসক। জি, তো আমি মনে করি যে এই ক্ষেত্রে চিকিৎসকদের তাদের যে 5 ইয়ার্স কোর্স এবং 1 বছর ইন্টার্ন, এতে কিন্তু আমাদের 2টা বেসিক দেওয়া হয়। আপনি জানেন সরকার নবম গ্রেডে হলেও আমরা 2টা বেসিক পে পাই, কিন্তু এটা আসলে আমি মনে করি যে চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন হয় না। তো চিকিৎসকদের এক্ষেত্রে আমি মনে করি তাদের স্টার্টিং শুড বি ফ্রম দ্য 6th গ্রেড। 6th গ্রেড যদি না হয় অ্যাটলিস্ট 7ম গ্রেড তাদের হাতে। আর্মিতে কিন্তু এটা আছে। আচ্ছা, আর্মিতে এটা আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যদি জনসংখ্যা সবাই চিন্তা করে 10ম গ্রেড দেয়, আমি মনে করি চিকিৎসকদের উচিত তাদের গ্রেড নিয়ে চিন্তা করা, মানে আরেকজন কেন গ্রেড কম পাচ্ছে তা না, আমরা আমাদের গ্রেডটা নিয়ে কাজ করি। আচ্ছা, বুঝছেন, সেক্ষেত্রে আরেকজন গ্রেড পেল, কিন্তু সরকার কিভাবে অন্যদেরকে অ্যাকোমোডেট করবে এটা সরকার কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, চিকিৎসকরা আসলে অন্যের গ্রেড থামানোর জন্য চেষ্টা না করে মানে চিকিৎসকদের গ্রেডের পদোন্নতির জন্য তারা দাবি করতে পারে। কারণ কেউ যদি মানে ডেভেলপমেন্টারই আছে, হ্যাঁ কিছু ইস্যু আছে। আপনাকে আমি বলি রিগার্ডিং ডক্টর, জি এইখানে তো মানে একটা ব্যাপার আছে, আপনাকে সবসময় বাইরের দেশে কিভাবে হেলথ সিস্টেম চলছে, আমি মনে এই প্রশ্নটার উত্তর বেশি সময় নিয়ে ফেলছি। আচ্ছা, যেহেতু ডক্টর একটা ইস্যু আসছে আপনাকে এটা বলি, তাহলে আমি আপনাকে গ্রেডের বিষয়টা বললাম। তাদের যে উচ্চ শিক্ষা, তাদের যে ধারাক্রম বা তাদের যে প্রমোশনাল একটা হায়ারার্কি থাকা উচিত, এটা একটা বিষয় আছে। আর তাদের টিম লিডার অথবা সাম অফ দেয়ার সিনিয়র্স তারা যদি এর কথাটা বলে যে তারা চিকিৎসকের বিকল্প, এটা কেউ ভাবছেন না, কেউ লিখছেন। আমি গত পরশুদিন আগে একদিন লিখতাম, উনি একদম বাত ব্যথা প্যারালাইসিস মানে এক্সপার্ট হিসাবে একটা কাগজ আমার চোখে পড়লো, এটা আমাকে খুব ক্ষুব্ধ করেছে। বাট আমি মানে পোস্ট গ্রাজুয়েশন করে এই প্রায় 8-7 বছরে আমার এখনো মানে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ এই শব্দটা লিখতে আমি একটা ওজন ফিল করি, মানে আমার নিজের উপর একটা চাপ ফিল হয় যে আসলে আমি তো অনেক কিছু জানি না। আর একজন ব্যক্তি তাহলে আপনি প্র্যাকটিসের জন্য একটা দায়িত্ব নিচ্ছেন এবং সেটা আপনি লিখছেন, ওয়েদার আপনি দায়িত্ব নিচ্ছেন যেটার জন্য আপনি ক্যাপাবল না, অথবা আপনি যেটার জন্য ক্যাপাবল না সেটা আপনি লিখছেন, তাহলে তো একটা প্রতারণা হয়। তাহলে প্রতারণা করে আপনি একটা মানুষকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি সেই চিকিৎসাটা যথাযথভাবে করতে পারলেন না, জি দিতে পারলেন না, তাহলে এটা তো আমার ব্যক্তির কাছে আমি নিজে ছোট হয়ে যাচ্ছি। সুতরাং যিনি যেই জায়গাতে আছেন সেই জায়গার দায়িত্বটা তার পালন করা উচিত। এখানে একটি ব্যাপার, আসলে এই ডিএমএফ যে কোর্স চলমান আছে, সেই কোর্স চলমান আছে এবং তারা তাদের চাকরির জন্য, তাদের পদায়নের জন্য, তাদের মানে নিয়োগের জন্য তারা দাবি দাওয়া করছেন। আসলে এই দাবিটি কেন হবে তাদের নিয়োগের জন্য? যখন আমি একটা কোর্স চালু রাখলাম, এখান থেকে ছেলে মেয়ে শিক্ষিত হয়ে তারপরে ডিগ্রি ধারণ করে তারা চাকরির জন্য দাবিদার হবে, প্রার্থী হবে, এটি স্বাভাবিক। তো তাদের জন্য কোনো রকমের কর্মক্ষেত্র আমি খোলা রাখছি না, অথচ এই কোর্সটি চালু আছে। এটা আসলে আমার বেকার সমস্যাকে ত্বরান্বিত করছে কিনা, আমাকে নতুন কোনো সংকট সৃষ্টি করছে কিনা, এখানে ভাবাটা কিরকম হওয়া উচিত? অবশ্যই। এর পাশাপাশি আরো মজার ব্যাপার হলো সরকারি ম্যাথসের পাশাপাশি আবার বেসরকারি ম্যাথস খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে সমন্বয়হীনতা, যেখানে হেলথ সিস্টেমটা চালাচ্ছিল সেখানে কারিগরির থেকে আবার ম্যাথস খোলা হয়েছে। তাহলে আপনি ম্যাথস খোলা হয়েছে, ওরা যখন মানে প্রথমে ইন করে ওদেরকে এটা বলা যে তুমি এই কোর্সটা করে তুমি ডাক্তার হিসেবে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবা। শুরুতে কিন্তু ওইভাবে একটা প্রত্যাশা বা তার ভিতর থাকে। সে যখন কোর্সটার ভিতরে ঢোকার পরে সে যখন তার সিনিয়রদেরকে এই জিনিসগুলো দেখে তখন সে কিন্তু নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্র যখন জনশক্তি তৈরি করবে তারও তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে যে আমার 2030, 40, 50-এ আমার কি পরিমাণ ম্যান পাওয়ার লাগতে পারে, তাহলে ওই পরিমাণ প্রতিষ্ঠান করব। কিন্তু প্রতিষ্ঠানগুলো তো জন্ম হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। ঘরে ঘরে মেডিকেল কলেজ করার একটা কথা আপনি শুনলেন, জেলায় জেলায় মেডিকেল কলেজ। হ্যাঁ, তো জেলায় জেলায় মেডিকেল কলেজ মানুষ মনে করছে কি, রাজনীতিবিদরা মনে করছেন, এখনো যারা শিক্ষিত তারা মনে করছেন যে তার জেলায় যদি একটা মেডিকেল কলেজ হয় তাহলে মানুষ সার্বক্ষণিক চিকিৎসা সেবা পাবে। কিন্তু মেডিকেল কলেজ তো একটা প্রোডাকশন হাউস। আপনি যখন এই কারখানাটা চালু করে দিবেন সেখান থেকে প্রোডাকশন আসতে থাকবে, তাহলে এই প্রোডাকশন তার আপনার জেলায় বসে কাজ করবে না, সে তো সারা দেশে ছড়িয়ে যাবে। তাহলে আপনার টোটাল ডক্টর এবং পেশেন্ট রেশিও অনুযায়ী এতগুলা প্রোডাকশন হাউসের দরকার আছে কিনা। তার আপনি যদি সার্ভিসই চান, আপনি সুপার স্পেশালাইজড হাসপাতাল করেন,
আপনি জেনারেল বিগার হাসপাতাল 1000 বেডের হাসপাতাল করেন, তাহলে বেকারত্ব দূর হবে এবং আপনি মানুষকে 24 ঘন্টা সার্ভিস দেয়। সেটা না করে মনে করা হচ্ছে যে প্রতিষ্ঠান একটা মেডিকেল কলেজ খুললে আমার চিকিৎসা সেবার একদম স্বর্ণযুগ চলে আসবে। এটা কিন্তু মেডিকেল কলেজ খোলার একটা সাইকোলজিক্যাল আসপেক্ট। একই কনসেপ্ট নিয়ে ম্যাথস করা হয়েছে। তো ম্যাথসের বিষয়টা হচ্ছে কি, প্রথমে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স চালু, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্টরা স্বাস্থ্য ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ এবং WHO যে হেলথ অকুপেশনাল যে ক্যাটাগরিজ আছে, নিয়ার অ্যাবাউট 40 হেলথ প্রফেশনালস, তার ভেতরে 14টি আছে স্বাস্থ্য প্রফেশনাল আর 16টি আছে অ্যালাইড হেলথ প্রফেশনালস। যেমন 14টির ভেতরে জিপি ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, নার্সেস, মিডওয়াইফারি, ফিজিওথেরাপিস্ট, দিজ আর দ্য হেলথ প্রফেশনালস, প্যারামেডিক্স। অ্যালাইড হেলথ প্রফেশনালসের ভেতরে সেখানে গিয়ে আছে হচ্ছে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং প্রত্যেকের কিন্তু কোড নাম্বার আলাদা, আইডেন্টিটি আলাদা। কারণ হচ্ছে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা যারা যারা কাজ করি, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ডিফাইন্ড। কেউ কারো চেয়ে বড় নয়, কেউ কারো চেয়ে ছোট নয়। একজন নার্স সব যে কাজগুলো দায়িত্বগুলো পালন করেন, আমি ডক্টর হিসাবে আমার দায়িত্বের চেয়ার থেকে তার সবগুলো কাজ একসাথে আমার পক্ষে করা সম্ভব না। আমার তো 10 আনন নাই, 10টা হাত নাই। সো আমার আরো কিছু টিমমেট প্রয়োজন আছে। সো আমরা সবাই মিলে একটা টিম। সো আমার টিমমেট সে কখনো যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন, তার যে কাজ, তার ওখানে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন আদালতের মাধ্যমে বা যে কোনো একটা মোডে তাকে আমি চিকিৎসকের বিকল্প হিসাবে নিয়ে আসলাম, কিন্তু তার যে কাজটা আছে সেটা করবে কে? ওখানেও তো আমার পারপাস সার্ভের দরকার আছে। তাহলে সে আত্মপরিচয় সংকটে ভুগছে কেন? আমাকে এটা আগে ডায়াগনোসিস করতে হবে, কারণ তার মানবিক কিছু দাবি আছে, যে তার জব দরকার, তার সংসার চালানো দরকার, তার প্রমোশন দরকার, তার সামাজিক স্বীকৃতি দরকার। হ্যাঁ, এবং আমাদের দেশে যেটা হয়েছে যে বাইরের দেশে আমি কোরিয়াতে যখন গিয়েছিলাম, ওটির ভিতরে বসে একজন টেকনোলজিস্ট কাজ করছে। আমি দেখে ফার্স্টে ভাবলাম যে শি ইজ এ নার্স। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে এত দক্ষ, এবং সে একটা নিউরোটিতে কাজ করছিল। তো আমি তাকে বললাম যে আর ইউ নার্স? নো, আই এম নট এ নার্স, আই এম এ মেডিকেল টেকনোলজিস্ট। এবং সে এত গর্ব ভরে কথাটা বলছে, মানে আই ওয়াজ অ্যাস্টনিশড। মানে সে তার পেশাকে নিয়ে গর্ববোধ করে, ওন করছেন। রাইট। তাহলে আমরা কিন্তু কেউ কারো পেশায় ঢুকতে পারবো না, ঢোকার দরকার নাই। কিন্তু আমরা আবার আরেকজনকে, যে আমার স্বাস্থ্য পেশায় আছে তাকে আমাকে ওন করতে হবে। হ্যাঁ, ওন করতে হবে এটা, কারণ আমাদের জায়গা থেকে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। সেটা হচ্ছে ডাক্তার যে লয়ার হিসাবে প্র্যাকটিস করতে পারে, বিষয়টা আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে মেডিকেল জুডি বলা হয়, জেডি বা জুডি ডক্টর, জেডি বলা হয়। মানে ওনারা হচ্ছেন যে কোনো লিগাল বিষয় নিয়ে অ্যাজ এ ডক্টর তিনি আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সেটার জন্য তাকে আবার আইনজীবী যে কোর্স, ল কোর্স করে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, সেটার যে নিবন্ধন সেটা নিতে হবে। আচ্ছা। সো আমার কাছে তাহলে যে কোনো প্রফেশন চাইলেই ডক্টর হয়ে যেতে পারবে না, যে কোনো প্রফেশন হইলেই নার্স হয়ে যেতে পারবে না, যে কোনো প্রফেশন হইলেই সে আরেকজন প্রফেশনের নাম নিতে পারবে না। তাহলে ওই সংশ্লিষ্ট ডিগ্রিটা তাকে গ্রহণ করতে হবে। ওকে, any nurse can be a doctor through an MBBS. Okay, come here. Okay, any doctor, you want to be a advocate, then complete your law degree, then enrolled in the ওনাদের হচ্ছে আইনের যে ইয়েটা, মানে লাইসেন্সিং যে এক্সাম, সেটা দিয়ে তাকে আদালতে যেতে হবে। উনি কিন্তু অ্যাডভোকেট লিখে যেতে পারবেন না। আরেকটা যে এক্সপিরিয়েন্স হলেই আপনি সেই প্রফেশনকে ইয়ে করতে পারেন না। তাহলে তো যেমন হাইকোর্টে পেশকার আছেন, মুহুরি আছেন, অনেক পুরাতন আইন জানু মানুষ, এমনকি যারা ট্যাক্সে কাজ করেন তারা কিন্তু ট্যাক্স আইন সম্পর্কে অসাধারণ জানেন, এবং অনেকে ট্যাক্স নিয়ে কনসালটেন্সি করেন, বাট হি ক্যান নেভার রাইট অ্যান ট্যাক্স লয়ার।
আচ্ছা, আপনার এই কথার সূত্র ধরে আমি যদি বলি, তাহলে ডিএমএফ ডিগ্রিধারী যারা আছেন তারা যদি এখন চিকিৎসক হিসেবে আবির্ভূত হতে চান, আমার আগে চিকিৎসক লিখে যদি ট্রিটমেন্ট শুরু করে দেন, সেখানে ভুল চিকিৎসার আশঙ্কা আছে কিনা এবং রোগীরা মানে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে কিনা? আসলে আপনি যদি একটু বলেছেন। এটা শুধু ডিএমএফ কে বলবো না, একজন চিকিৎসক এমবিবিএস উনি যদি বিশেষজ্ঞ চিকিৎসক লেখেন, এটা যে ধরনের কাজ হবে, আমার একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাই উনি যদি চিকিৎসক লিখে প্র্যাকটিস করেন, সেম কাজ হবে। সেটা শুধু তার জন্য না, প্রত্যেকটা প্রফেশনের জন্য একই কথা। যিনি যেই মাদ্রাসার হুজুর, তিনি মুফতি পাস না করে যদি মুফতি লেখেন, হ্যাঁ, তাহলে সেটা যে ধরনের কাজ হবে। হ্যাঁ, একজন সাংবাদিকের কোথাও পড়াশোনা এই লাইনে কাজই করেন নাই, শুধুমাত্র একটা মোটরসাইকেলের যাতে পুলিশ না ধরে ওইটা লিখে সাংবাদিক লিখতে যা কাজটা হবে, একই কাজ হবে। প্রত্যেকটা প্রফেশনে এই জিনিসটা আছে। সুতরাং আমি মনে করি আমাদের প্রত্যেকের আত্মপরিচয়টাকে ধারণ করে সেইটাকে বড় করা উচিত, কারণ সমাজ আপনাকে ওইভাবেই চেনে। আমি একজন কাক, আমাকে ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হওয়ার প্রয়োজন নাই, আমি কাক হিসাবে যাতে গর্ববোধ করি। স্বকীয়তা ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার লিখতে পারবেন না। বিএমডিসির কি রুলস, একটা আইন আছে, এটাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে। সেই রিটটির শুনানি চলমান 89 বার পর্যন্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে এখানে কোনো রায় আসেনি। না আসার কারণে চিকিৎসক এবং ডিএমএফদের এই যে একটা মানে কি বলা যায় যে দান্দিক যে অবস্থাটা, এটা আসলে আরো ত্বরান্বিত হচ্ছে কিনা, এটা আসলে অবনতির দিকে যাচ্ছে কিনা, আপনি কি মনে করছেন? এই এতবার পেছানোর দায় সবার আগে আমি বলবো চিকিৎসকদের। আমরা যদি এটা নিয়ে ধরেন কাজ করতাম, আচ্ছা, আবার এমন রিট আসা উচিত না যেটা একটা প্রফেশনের ভেতরে, হেলথ একটা সিস্টেম, আপনি সিস্টেমের ভেতরে যখন অস্থিরতা তৈরি করবেন, আপনি নিজেকে উচ্চকিত করতে পারবেন, কিন্তু আমাদের সবাই মিলে যাকে সার্ভিস দিচ্ছে, আমাদের রোগী সাধারণ মানুষ, তারা কিন্তু কনফিউজড হবে, তারা অস্থিরতায় ভুগবে। এবং তারা যখন অস্থিরতায় ভুগবে এবং এই কনফিউশন নিয়ে যখন যে এই দেশের 56,000 বর্গ মাইলের কোন এক জায়গায় স্বাস্থ্যসেবা নিতে যাবে, এই কনফিউশন নিয়ে যখন তার ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে, এবং এই ডিসস্যাটিসফ্যাকশন যখন কাজ করবে, সে আলটিমেটলি সবার উপরে আস্থাহীনতায় ভুগে সে তখন আমাদের আউট অফ আওয়ার ট্র্যাক, সে বাইরে চলে যাবে। এতে কিন্তু আমরা সবাই লুজার হচ্ছি। এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে যে আদালতে এই যে বারবার এটা হচ্ছে বাংলাদেশে, আমি বলবো দ্বিতীয়টা গ্যাপটা হচ্ছে বিচার ব্যবস্থার। হ্যাঁ, বিচার ব্যবস্থা আসলে কেন সুযোগ দিচ্ছে, এটা তো নিশ্চয়ই কোনো আছে। এবং আমার মনে হয় এমন কিছু ক্লজ ওখানে থাকা উচিত যে বারবার পিছিয়ে পরস্পরের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, একটা ডিসিশন শুড কাম। থার্ড ওয়ান, আমি বলবো যে এখন এর মধ্যে তো পলিটিক্স ঢুকে গেছে। হ্যাঁ, জিনিসটার ভেতরে অনেক বাংলাদেশের আসলে আইন, আদালত, বিচার ব্যবস্থাপনা, তার নিজস্ব যে স্বকীয়তা এবং মানে উচ্চতা নিয়ে কাজ করা, ওটা সবসময় কিন্তু আসলে চাইলেও করতে পারে না আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনার কারণে। এটাও কিন্তু বারবার পিছিয়ে যাওয়ার একটা কারণ। হ্যাঁ, তো ডেফিনেটলি নিজেদের মধ্যে গ্যাপ বাড়ছে এবং আদালতের উচিত এই জিনিসটার একটা সমাধান দ্রুত করে দেওয়া, যাতে জিনিসটা সেটেলমেন্ট হয়ে যায়। আসলে এই যে আমরা আজকে যে অনুষ্ঠানে বসেছি, মানে চিকিৎসকদের আন্দোলন, মানে চিকিৎসকদের বিভিন্ন পেশার সাথে যারা সম্পৃক্ত, অনেকগুলো পেশার ব্যাপার এখানে আছে। আপনি তো ইতিমধ্যে অনেক কিছু বলেছেন। এর মধ্যে ফিজিওথেরাপিস্টরাও মাঠে আন্দোলন নিয়ে আসে, তারা ব্যস্ত। এটা সেবার খাতটা, মানে সেবার কাজটা আসলে ব্যাহত হচ্ছে কিনা, পাশাপাশি তাদের আন্দোলনের যৌক্তিকতা এবং তাদের যে দাবিগুলো, এইগুলোর বিষয়ে আপনি একটু আপনার মুখ থেকে শুনতে চাই। ফিজিওথেরাপিস্টরা তাদের নিজের অধিকারের জন্য আন্দোলন করছে, তাদের অনেক দাবি দেওয়া আছে, বিষয়গুলো আছে। আমার প্রথম কথা হচ্ছে মানে চিকিৎসকদের অনেক দাবি আছে, প্রত্যেকটা প্রফেশনের অনেক দাবি আছে, প্রত্যেক মানুষের অনেক দাবি আছে। আপনার রিসেন্টলি দেখবেন ভূতাপেক্ষা প্রমোশন হয়েছে, একই ব্যাচে 50 জন ভূতাপেক্ষা সচিবের সুযোগ সুবিধা পেয়ে উনি হয়েছেন। এবং একজন জনপ্রশাসনের সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি, উনি নিজেই তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, একটা ব্যাচে স্বাভাবিক অবস্থায় 100% নিরপেক্ষতা করেও কখনো 50 জন সচিব হয় না, একটা ব্যাচে কখনো 50 জন সচিব হয় না। আচ্ছা, তাহলে ওই যে সিদ্ধান্তটা, ওইটা এক ধরনের ইনজাস্টিস, ইললজিক্যাল। তার মানে হচ্ছে, কিন্তু প্রত্যেকে তো তার প্রাপ্যটা পেয়েছেন,
কিন্তু যিনি সিদ্ধান্ত দিচ্ছেন তারও উচিত যে একজনকে জাস্টিস করতে গিয়ে বাকিদের উপরে ইনজাস্টিস করা হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে, যখন আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি এটা আমার সার্বিক সিস্টেমের কোথাও অস্থিরতা তৈরি করবে কিনা। হ্যাঁ, তা আমার কাছে যেটা মনে হয়েছে যে ফিজিওথেরাপিস্টদের যে বিষয়টা বলছেন, ডেফিনেটলি এটা WHO এর একটা সিগনিফিক্যান্ট হেলথ প্রফেশনালস, তাদের কিন্তু সারা পৃথিবী জুড়ে রিহ্যাবিলিটেশন ডিসএবিলিটি নিয়ে কাজ করার দে আর দ্য টিম লিডার, মানে ওয়ান অফ দ্য টিম মেম্বার্স। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সেই রিহ্যাবিলিটেশন পরিবারের একজন সদস্য, কিন্তু আমাদের এই পরিবারের সদস্যের ভেতরে আমাদের কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট আছেন, স্পিচ থেরাপিস্ট আছেন, রিহ্যাবিলিটেশন নার্স আছেন, ইভেন কাউন্সিলর আছেন। তো দাবি দাওয়াগুলো যেন শুধু আমার একার জন্য না হয়, আমরা যেন পুরো রিহ্যাবিলিটেশন পরিবার নিয়ে ভাবি। হ্যাঁ, এটা একটা ইস্যুজ আছে। এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সিস্টেমটাকে আনরেস্ট করে দেয়, হেলথ সিস্টেমকে আনরেস্ট করে এমন কোনো দাবি দেওয়া আসলে প্লেসও করা উচিত না। এবং যারা দাবি দেওয়াগুলো নিয়ে কাজ করছেন তাদেরও এই বিষয়ে কনসার্ন হওয়া উচিত, আমি এটাই বলবো আর কি। কিন্তু ওই একই কথাই, তাদেরও কিন্তু বছরের পর বছর নিয়োগ হচ্ছে না। মেডিকেল টেকনোলজিস্টদের বছরের পর, আমার কাছে খুব খারাপ লাগে, একটা প্রফেশন আমার চোখের সামনে দিয়ে অনেক মেধাবী ফিজিওথেরাপিস্ট, অনেক মেধাবী টেকনোলজিস্ট আছে যারা এই রাষ্ট্র ব্যবস্থায় কাজ করতে পারলে দেশ উপকৃত হতো, কিন্তু কোথায় যেন নিয়োগ আটকে যায়। কিসের বেড়া জালে, কোন প্রক্রিয়ার ভিতরে বছরের 7 বছর 8 বছর 10 বছর একটা প্রফেশনের নিয়োগ নেয়। তা আপনি সিস্টেমটা কিভাবে চালাচ্ছেন? তা কিভাবে একটা মানুষ মানে তার সেবাটা এনশিওর্ড হবে? তো আমি মনে করি যে নিয়োগ, উচ্চশিক্ষা, তাদের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো একটা মানুষের অধিকার এবং দাবি, এবং এই জিনিসগুলো নিয়ে সবারই কাজ করে যা পরস্পরের সাথে। তবে আমরা হচ্ছে কি, দাবি করতে গিয়ে পরস্পরের সাথে অনেক দূরে চলে যাই, আমরা একজনকে প্রতিপক্ষ বানিয়ে ফেলি। এটা উচিত না। সবাই কোলাবোরেটিভ ওয়েতে কাজ করলে, এবং এটা বেস্ট হচ্ছে প্রত্যেকটা পেশার যে কমিটিগুলো আছে, তাদের যে সংগঠনগুলো আছে, একজন আরেকজনের সাথে যেন কোলাবোরেশনে থাকে। হ্যাঁ, সবাই সবার শত্রু না, কিন্তু আমি বলবো যে মেইন প্রবলেম ইজ কমিউনিকেশন গ্যাপ। তো কমিউনিকেশন গ্যাপটা আসলে একজন আরেকজনকে কোলাবোরেট করতে পারবো, এটা হচ্ছে আমার একটা চাওয়া। ধন্যবাদ। আমরা চিকিৎসক এবং পাশাপাশি সহায়ক যারা আছেন, সমস্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে যেন সমন্বয় থাকে এবং সৌহার্দ্য থাকে, কারণ এটা আমাদের রোগীদের জন্য খুব দরকার। স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রাখার জন্য বা সামনে এগিয়ে নেওয়ার জন্য খুব জরুরি বলে আমরা মনে করি। নিমসের যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা চলছে আর কি, ওইটার ব্যবস্থাপনাটা আসলে আপনার দৃষ্টিতে কেমন চলছে? যেহেতু প্রতিষ্ঠানটা আমি সরাসরি সম্পৃক্ত না, তবে আমি জাস্ট আমার জায়গা থেকে বলব, প্রথম হচ্ছে বাংলাদেশে গর্ব করার মতো স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান খুবই কম, মডেল নাই আমাদের আসলে। তো নিমস ওই জায়গায় একটা মডেল দাঁড় হয়েছে, এবং ডেফিনেটলি কারো স্বপ্ন এবং স্বপ্ন পূরণের পেছনে নিরলস শ্রমের কারণেই আসলে একটা বাস্তব কিছু তৈরি হয়। এবং আমি যদি সেই স্বপ্নেরই একটা অংশ হয়ে থাকি, তাহলে এই স্বপ্নটাকে আমার কাজের মধ্যে দিয়ে আমি সংরক্ষণ করব। তাহলে আমি বলবো, সেটা নিমস না, যে প্রতিষ্ঠানেই হোক, প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষই আসলে লিমিটেশনের ঊর্ধ্বে না। মানুষ হিসেবে প্রত্যেক 100 জন মানুষ 100 জনেই আছে। সো আমি মনে করি যে আমরা চিকিৎসক, আমাদের যে কোনো অ্যাপ্রোচ, যে কোনো অ্যাটিটিউড, যে কোনো উদ্যোগ আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হওয়া উচিত। অ্যান্ড দেয়ার মাস্ট বি অ্যান অ্যামিকেবল অ্যান্ড ইন এ ডিসেন্ট ওয়ে, যেটাই হোক, দাবি দেওয়া হোক, সেটা কোনো কাজ হোক। আমি অনেক জায়গায় এই বিষয়গুলো দেখি, কিন্তু মাঝে মাঝে মানে আমার কাছে মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে আমি যেন আমার আত্মপরিচয়টাকে ভুলে না যাই, এবং সেটা যে পন্থাই হোক সেটা যেন একটা স্ট্যান্ডার্ড থাকে। বাকি বিষয়গুলো আমার মনে হয় প্রত্যেকেই এখানে প্রজ্ঞাবান, বাট মাঝে মাঝে এক ক্ষণিক দাঁড়িয়ে ভেবে নিতে হয় যে আসলে যে কাজটা করছি সেটার প্রত্যেকটা টিউনিং ঠিক আছে কিনা। মাঝে মাঝে ওই ধরেন আপনি সারেগামা গাচ্ছেন, হঠাৎ করে গা হয়ে গেল না, এই যে বললাম, তো গা হলে তখন আপনাকে আবার একটু ব্যাকফুটে আসতে হবে। তো সেটা যেখানেই হোক, আমার চিকিৎসকরা যখন একটা জায়গায় করবেন, কারণ আপনার কাজের সাথে আমার সম্মান জড়িত, আমি যেখানে কাজ করি। তো
তো একজন চিকিৎসক যখন কোনো জায়গায় ইনডিসেন্ট হন তখন আমরা সবাই আসলে কম বেশি সাফারার হই। আর দ্বিতীয় যে কথাটা বলবো যে আসলে এই মানে দুঃখী স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের আসলে চিকিৎসকদের ভেতরে লিডারশিপ অথবা মানে ব্র্যান্ড হচ্ছে না বা হয় না। আমরা নিজেদেরকে নিজেরা আলোচনায় নিয়ে আসি, সমালোচিত করি, বিতর্কিত করি, আবার নিজেরা বিতর্কিত কাজও করি অনেক সময়। তো সব মিলে যেটাই হোক, মানে আমি বলবো যে যাই হোক না কেন আমরা তার পেছনের শ্রম এবং কর্মের মূল্যায়নটাও বিবেচনা রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাফি ভাই। আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে আপনি অত্যন্ত তথ্যভিত্তিক এবং যৌক্তিকভাবে এবং খুবই সংযত উপায়ে আপনি কথাগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতি বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।